সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন হেলাল হাফিজ। আপনাকে স্বাগত কবি সময় সংলাপে। আপনি আলোচনা শুরু করতে চাই যে ৭৫-এর 15 আগস্টে আপনার ওই যে ঘটনা প্রবাহ, ওই রাতের ঘটনা প্রবাহ, ওই সমসাময়িক ঘটনার প্রবাহ তো সাক্ষী আপনি। হ্যাঁ, আমি তো ৭৫-এর 15ই আগস্টেও তৎকালীন সার্জেন্ট জহুরুল হল, যেটা আগে ইকবাল হল ছিল, আমি ইকবাল হলেরই আবাসিক ছাত্র ছিলাম। ওই রাতেও আমি হলেই ছিলাম, যদিও আমার ছাত্রত্ব অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আমি হলে 8 বছর ছিলাম। আচ্ছা, 8 বছর সেটাও ছিলাম। কারণটা হলো ওই নিষিদ্ধ সম্পাদকীয় কবিতাটি, ওই কবিতার সুবাদে এই সুযোগটুকু আমি পেয়েছিলাম। 15ই আগস্ট আমি তো যথারীতি, তখন তো পূর্বদেশ বন্ধ হয়ে গেছে, ওই বাকশাল হওয়ার ফলে 4টা পত্রিকা রেখে বাকি সব পত্রিকা বন্ধ হয়ে গেছে। তো সরকার, তৎকালীন সরকার কিন্তু সকল সাংবাদিককে যার তার যোগ্যতা অনুযায়ী বিভিন্ন জায়গায় চাকরি দিয়েছেন, কাউকে বেকার রাখেননি। কিন্তু সেভাবে আমিও তথ্য মন্ত্রণালয়ে আমাকে ন্যস্ত করা হয় আমার চাকরি। কিন্তু যেহেতু আমি সরকারি চাকরি করব না, আমি সেই চাকরিতে আর যোগদান করিনি। সকালবেলা 15ই আগস্ট ভোরবেলা আমার দরজায় এসে রুমে টোকা। ঘুম ভেঙেছে, আমি উঠে আমার দেখি পাশের রুমের আমার ছেলেটা আমাকে ডাকছে, হেলাল ভাই, হেলাল ভাই, উঠেন উঠেন উঠেন। তা আমি চোখ, কি হয়েছে? বলে বঙ্গবন্ধুকে মেরে ফেলছে। আমি বলছি, কি বলো বঙ্গবন্ধু? আজকে তো ওনার ইউনিভার্সিটিতে আসার কথা। বলে হ্যাঁ, তো রাতে 32 নম্বরে সকালবেলা ওনাকে মেরে। এই তো মানে মানে স্তম্ভিত হয়ে গেলাম। এটা অবিশ্বাস্য মনে হলো আর কি কথাটা। তো তাড়াতাড়ি একটু হাত মুখ ধুয়ে, ততক্ষণে তো রেডিও টেডিও সব চালু হয়ে গেছে, সব জানা হয়ে গেছে পুরো ঘটনায়। একটা থমথমে ভাব সর্বত্র বিরাজ করছে। তা আমরা এর মধ্যেই আমরা ক্যান্টিনে গেলাম, একটু চা, কোনোভাবে একটু চা খেয়ে, মানে কি করব বুঝতে পারছি না। এটা একটা হতভম্ব, হতবিহ্বল একটা অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে তো সকাল বেলাটা গেল। তারপর তো আস্তে আস্তে জিনিসটা পরিষ্কার হতে লাগলো। রেডিওতে জানা গেল ডালিমের ভাষণ, তারপরে মোশতাক। এই আমার তখন মনের ভিতরে, আমার করটিতে এই মানুষটিকে নিয়ে একটা ভাবনা তৈরি হলো। কিন্তু এটাকে যে আমি শিল্পে রূপান্তরিত করব, শিল্পে, কবিতায়, আমার আমার যেহেতু মাধ্যম কবিতা, কবিতায় প্রকাশ হবে, কবিতায় যে আমি আমি পারছি না। আমার ইন্দ্রিয় কাজ করছে না, আমার মগজ কাজ করছে না, কিন্তু মন বড্ড আকুপাকু করছে। আমি আজকে তোমার অনুষ্ঠানে যে কবিতাটি পাঠ করব, সেটা কিন্তু বহুদিন পরে রচিত, বহুদিন পরে রচিত। এটা আমি বুকে নিয়ে ঘুরেছি, বুকে লালন করেছি, বুকে তৈরি করেছি, ভেঙেছি, আবার মন মতো হচ্ছে না। এই প্রসেসটা আমি একা একা নীরবে দীর্ঘদিন এই প্রক্রিয়া চলেছে। দীর্ঘদিন এই প্রক্রিয়া আমি পালন করছি। সব শেষে যেদিন এই কবিতাটি রচনা করতে পারলাম, এত অপার আনন্দ পেলাম। আমরা কি বিস্তারিত আলাপে যাওয়ার আগে এই কবিতাটি একটু পড়ি? আমার খুব মন আকুপাকু করছে যে এই কবিতাটি পড়ি, তারপর আমরা অন্য প্রসঙ্গে যাই। নাম ভূমিকায়। তাকানোর মতো করে তাকালেই চিনবে আমাকে,
আমি মানুষের ব্যাকরণ জীবনের পুষ্পিত বিজ্ঞান, আমি সভ্যতার শুভ্রতার মৌল উপাদান। আমাকে চিনতেই হবে, তাকালেই চিনবে আমাকে। আমাকে না চেনা মানে মাটি আর মানুষের প্রেমের উপমা সেই অনুপম যুদ্ধকে না চেনা। আমাকে না চেনা মানে সকালের শিশির না চেনা, ঘাসফুল রাজহাঁস উদ্ভিদ না চেনা, গাভীন ক্ষেতের ঘ্রাণ জলের কলস কাক পলি মাটি চেনা মানে আমাকেই চেনা। আমাকে চেনো না, আমি তোমাদের ডাক নাম উজাড় যমুনা। এই ছিল আমার মনের আকুতি প্রকাশের মানে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা। পংক্তিমালা তাকে নিয়ে। রহমান ভাইয়ের কবিতা, শামসুর রহমান ভাইয়ের একটা কবিতা ছিল। শামসুর রহমানের কিন্তু একাধিক কবিতা আছে বঙ্গবন্ধুকে নিয়ে। তার আগে আমি একটু উল্লেখ করতে চাই যে নিহত হওয়ার পর শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রথম সাহসী উদ্যোগটা কিন্তু নিয়েছিলেন নির্মলেন্দু গুণ। তারপর আস্তে আস্তে সব কবিরাই কবিতা লিখতে শুরু করলেন। এখন বিষয়ভিত্তিক কবিতায় একটা ব্যাপার দাঁড়ায় কি, এটা একটু শৈল্পিক দিক দিয়ে নান্দনিকতার দিক দিয়ে একটু পুষ্টিহীনতায় ভোগে অধিকাংশ কবিতা, এবং সেখানে নান্দনিকতার একটু ঘাটতি থেকেই যায়। যে জন্য সেদিক থেকে একক ব্যতিক্রম হলেন শামসুর রহমান। তার বিশেষ করে তার যে ইলেকট্রার গান, এই কবিতাটি অনেকেরই জানা আছে নিশ্চয়ই। এটি রচিত হয়েছে গ্রিক মিথোলজির উপর ভিত্তি করে। আচ্ছা। গ্রিক পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে। আগামেমনন নামে একজন রাজা ছিলেন, তাকে তার স্ত্রী ষড়যন্ত্র করে, তার স্ত্রীর আরেকজন প্রেমিকও ছিল, এই দুজন ষড়যন্ত্র করে তাকে হত্যা করে। এবং আগামেমননের মেয়ে ইলেকট্রা বহুদিন পর সে দেশে এসে জানতে পারে যে এটা এইরকম, তার মা তার বাবাকে হত্যা। তখন সে এটার প্রতিশোধ নেয়ার জন্য এবং বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সে একটা উদ্যোগ নেয়। ওই মিথটাকে কাজে লাগিয়ে শামসুর রহমান এই কবিতাটি ইলেকট্রার গান রচনা করেছেন। অর্থাৎ বঙ্গবন্ধুর জীবন পরিবার তার সঙ্গে অনেকটা মিল আছে। এবং আরেকটি জিনিস করেছেন শামসুর রহমান এই কবিতায়, এখানে এই কবিতাটি মোট চরণ সংখ্যা হচ্ছে ৭৫টি পংক্তি দিয়ে কবিতাটি রচিত। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই কবিতার একটি পংক্তি নিহত জনক আগামেমনন কবরে শায়িত আজ, এই পংক্তিটি ১৫ বার এসছে কবিতার মধ্যে, ৭৫ এবং ১৫ই আগস্ট। এইটা খুব আমার খুব সচেতন ভাবেই শামসুর রহমান করেছেন যে এটা সংখ্যার দিক থেকে যেন একটা মেলবন্ধন তৈরি হয়েছে কবিতাটির সঙ্গে। আমার ব্যক্তিগত মতে শামসুর রহমানের ইলেকট্রার গান বঙ্গবন্ধুকে নিয়ে রচিত কবিতাগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কবিতা।
এটা গেল কবিতার কথা। এখন এত বড় একটি ঘটনা, বাঙালি জাতির জীবনে দুজন মানুষ এসছেন, এটা একটা অকল্পনীয় শৌর্য বীর্য নিয়ে তাদের আবির্ভাব আমাদের এই ভূখণ্ডে। একজন রবীন্দ্রনাথ, আরেকজন শেখ মুজিবুর রহমান। তাদেরকে বিশেষ করে বঙ্গবন্ধুর এই হত্যাকাণ্ড, তার যে সংগ্রামী জীবন, তার এই যে পরিণতি, এটা নিয়ে খুব বড় সাহিত্যের কাজ যে হয়েছে তা কিন্তু নয়। মানে বড় পটভূমি না, পটভূমি বড়, কিন্তু সেই উঠে আসেনি। তুলনায় শিল্পের কাজ খুব, আমি মনে করি খুব নগণ্য হয়েছে। এই কথা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ নিয়েও প্রযোজ্য। আমাদের মুক্তিযুদ্ধ একটা বিশাল ব্যাপার ঘটে গেল, কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ নিয়েও খুব ধ্রুপদী কাজ কিন্তু হয়েছে। ধ্রুপদী কাজ হয়নি। চেষ্টা করে যাচ্ছেন, লিখছেন। হ্যাঁ, চেষ্টা। আর তুমি বলতে পারো যে একটি কালোজয়ী উপন্যাস বা একটি কালোজয়ী নাটক বা কবিতা রচনা কি একেবারে তাৎক্ষণিকভাবেই হতে হবে? এটার জন্য কি আমরা 50 বছর বা 100 বছর অপেক্ষা করতে পারি না? হ্যাঁ, পারি। 100 বছর পরেও রচিত হতে পারে, কিন্তু 44 বছরও কিন্তু কম সময় না তুষার। আপনি কি ওইভাবে চেষ্টাটা দেখছেন যে কাজ, মানে এই যে একটা ধ্রুপদী রচনা, হ্যাঁ, সেটা একটা চেষ্টারও তো বিষয় আছে, চেষ্টার বিষয় আছে। আমরা আনুষ্ঠানিকতা বেশি, আনুষ্ঠানিকতা বেশি এবং খুব তাৎক্ষণিকভাবে আমরা একটা দায়সারা গোছের কাজ করে কোনোভাবে নিজের দায়িত্বটা পালন করলাম বলে একটা আত্মতৃপ্তি পেতে পারি, কিন্তু এটা তো মহাকালের ধূপে টিকবে না। এগুলি আমার মনে হয় এগুলি টিকবে না। যেমন শিল্প নিয়ে তুমি ধরো, যুদ্ধ নিয়ে সাহিত্য যেমন হয়েছে, চলচ্চিত্র হয়েছে, নাটক হয়েছে, সবকিছু, গান হয়েছে, কবিতা হয়েছে, সবই হয়েছে। এখন আমাদের মীর মোশাররফ হোসেন কারবালার যুদ্ধের বহু পরে তিনি বিষাদ সিন্ধু লিখেছেন। এটা হতেই পারে, অনেক দিন পরেও একজন সেটাকে আত্মস্থ করে, সেই ঘটনাকে, ইতিহাসকে আত্মস্থ করে তিনি একটা কালোজয়ী উপন্যাস বা গল্প বা নাটক লিখতে পারেন। এটা খুব সম্ভব। এই যে আত্মস্থ করে লিখতে পারা, আনুষ্ঠানিকতা কে আড়াল মানে সরিয়ে দিয়ে ধ্রুপদী লেখা কেন আসছে না, সেই আলোচনা বিস্তারিত যাব। বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ নিয়ে ধ্রুপদী রচনা কেন লিখতে পারছি না, এখানে কি আমাদের সক্ষমতার সমস্যা নাকি আন্তরিকতার ঘাটতি? আমাদের মানে খুব বড় মাপের লেখক তো ছিলেন, নাই যে তা না, আছেন। এটা ওই যে বললাম, একটা যুদ্ধ, আমরা তো এই যুদ্ধ প্রত্যক্ষ করেছি। আমাদের এখন যারা বড় বড় লেখক, তারা প্রত্যেকেই এই যুদ্ধের সাক্ষী। এখন সমকালে সাহিত্য রচনা করতে গেলে হয় কি, এক ধরনের পক্ষপাতিত্ব জ্ঞাতসারে অজ্ঞাতসারে তৈরি হয়ে যায়। অনেক কিছু বিচার বিবেচনা করতে হয়। খুব বেশি নির্মোহ থাকা যায় না। অনেকে আবার নিজেকে একটু উন্মোচিত করার জন্য, নিজের কৃতিত্ব দেখানোর জন্য, এখানে এইসব করতে গিয়ে একটু দুর্বল হয়ে পড়ে রচনা। আবার অপেক্ষা করতে কোনো আপত্তি নেই। একটি ভালো উপন্যাসের জন্য, কালোজয়ী একটি উপন্যাস, ওয়ার এন্ড পিসের মতো একটি উপন্যাস যদি হয়, কিংবা আমরা তো চলচ্চিত্রেও দেখেছি, তোমার নিশ্চয়ই সানফ্লাওয়ার ছবিটির কথা মনে আছে। হ্যাঁ, কি হৃদয় বিদারক ছবি যুদ্ধের উপর, অথচ যুদ্ধের সিন কিন্তু সেখানে মাত্র 1.5 থেকে 2 মিনিট। একটা ব্রিজের উপর বোমা ফেলছে, এই একটা দৃশ্য, আরেকটা দৃশ্য ওই রাশিয়াতে, সোভিয়েত ইউনিয়নে বরফের উপর ওই যে সোলজাররা, পটভূমিটা যুদ্ধের, কিন্তু গল্পটা 2 মিনিট, 2 ঘন্টা ছবি, 2 মিনিট হলো যুদ্ধের চিত্র, বাকি সব হলো একটি যুদ্ধ কিভাবে দুজন মানুষকে আলাদা করে দেয়। এখানে দুজন মানুষ মানে
সমগ্র মানব সমাজকে কিভাবে বিভক্ত করে একজন মানুষের কাছ থেকে আরেকজন মানুষকে সরিয়ে কিভাবে দেয়। আলাদা করে দেয়, দেয়াল তুলে দেয় মাঝখানে। এই দেয়ালটার কথা বলেছেন। এবং আমি তো যে কয়বার এই ছবিটি দেখেছি আমি অশ্রু সংবরণ করতে পারিনি। তো এই হচ্ছে সাহিত্যের এবং শিল্পের কাজ। সেটাকে যদি সুনিপুণভাবে আমরা চিত্রিত করতে না পারি, সেটা অক্ষরেই হোক আর ক্যামেরাতেই হোক, কলমেই হোক বা ক্যামেরাতেই হোক, অথচ দুটোই কিন্তু খুব বড় পরিসর, মানে প্রেক্ষাপটটা অনেক বড়, এটা নিয়ে খুব ধ্রুপদী কাজ হতেই পারে। তো আমরা অপেক্ষা করব, ভবিষ্যতে হয়তো আসবেন কেউ না কেউ, তো এইটা নিয়ে কাজ করবে, লিখবেনই কেউ না কেউ না নিয়ে আসবেন। আর এই যে ধ্রুপদী সাহিত্য রচনা করব বলে তো আর বসলে লেখা হয়ে যাবে না। না না, এটার জন্য কোনটা যে ধ্রুপদী হবে, হ্যাঁ, এটার জন্য এখন আর এটার জন্য আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো কাজ নেই। এই গেল এই শিল্প সাহিত্যের দিকটা। এখন এটার জন্যে এই এই কাজটা যিনি করবেন বা যারা করবেন তাদের জন্যে সমাজে একটা পরিবেশ তৈরির ব্যাপার আছে, দায়িত্ব আছে। সেই দায়িত্বটা কিন্তু রাজনীতিবিদদের, রাষ্ট্রের এবং চলমান সময়ে যারা বুদ্ধিবৃত্তি নিয়ে কাজ করেন, যেটাকে একদিন তুমি খুব সুন্দর বলেছিলে যে বাতিঘর বলে আমরা যাকে মনে করি, যাদেরকে মনে করি, তাদেরও একটা বড় ভূমিকা আছে। একটা সমাজে যখন কোনো কবি বা কবিরা যদি পোষা পাখি হয়ে যান, তাহলে কিন্তু সেই সমাজটা ধরে নিতে হবে যে এইটা ভেতরে ভেতরে খুব ক্ষয়ের প্রাপ্ত হচ্ছে, এটা ঠিক না। বুদ্ধিবৃত্তির জায়গায়ও যারা কাজ করবেন তাদেরকেও একটু মেরুদণ্ড সোজা করে, একটু নির্লোভ হয়ে, একটু নির্মোহভাবে কাজ করতে হবে। যেমন ফ্রান্স যখন আলজেরিয়া আক্রমণ করলো, তখন আমরা দেখি জাঁ পল সার্ত্রে সেটার বিরোধিতা করছেন। তিনি বলছেন না, এটা ঠিক না, কেন ফ্রান্স এটাই করবে। এবং তুমি শুনলে অবাক হবে, তার এই বিরোধিতার প্রশ্ন তুলে তখন তো ডগল হলেন প্রেসিডেন্ট, জেনারেল ডগল প্রেসিডেন্ট। মন্ত্রিসভার বৈঠকে সমস্ত মন্ত্রীরা ডগলকে বললেন যে জাঁ পল সার্ত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেন আপনি। তো ডগল অনেক চিন্তা করে বললেন, আমি কি ব্যবস্থা নিতে পারি বলেন, আপনারা সুপারিশ করেন। হ্যাঁ, তাকে অ্যারেস্ট করেন, জেলে পাঠান। তখন ডগল বললেন, এটা কি করে সম্ভব, সার্ত্রেকে আমি কি করে অ্যারেস্ট করি? সার্ত্রে ইজ ফ্রান্স, সার্ত্রে ইজ ফ্রান্স, আমি তাকে কি করে অ্যারেস্ট করি? আমি এটা বললাম এই জন্যে, এখানে দেখো প্রত্যেকেই যার তার ভূমিকাটা কিন্তু পালন করে যাচ্ছেন। জাঁ পল সার্ত্রের যা ভূমিকা তিনি তা পালন করছেন, আবার রাষ্ট্রের যিনি কর্ণধার তিনি ইচ্ছা করলে তাকে গ্রেফতার করতে পারতেন। পুরো মন্ত্রী পরিষদ তার পক্ষে সুপারিশ করেছে তাকে গ্রেফতার করার জন্য। তারপরেও এইখানে হলো রুচিবোধের ব্যাপারটা। তারপরেও ডগল বলেছেন না, আমি তাকে। প্রশ্নটা সেখানে যে এইরকম মেরুদণ্ড সম্পন্ন আমরা শাসকও চাই, আবার বুদ্ধিজীবীও চাই, কবিও চাই। কিন্তু এই যে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়কালে তার বিকাশ হলো না কেন? যুদ্ধ পরবর্তী বা ৭৫ পরবর্তী সময়কালে যে বুদ্ধিজীবীদের যে বা বুদ্ধিবৃত্তি শ্রেণীর যে বিকাশ আপনি যেভাবে তাদেরকে দেখতে চাচ্ছেন সেভাবে গড়ে উঠলো না কেন? এটার জন্য কম বেশি আমরা সবাই দায়ী। শুধু যে রাষ্ট্র দায়ী কিংবা শুধু যে সরকার দায়ী, যারা রাষ্ট্র চালনা করেছেন তারা দায়ী তা নয়। আমরা যারা বুদ্ধিবৃত্তির জায়গায় বা শিল্প সাহিত্য নিয়ে আমরা যারা কাজ করি বা করছি,
তাদের ভূমিকাও আরো সুদৃঢ় হওয়া উচিত। এটা কিন্তু যেমন আমি তোমাকে বলি, বঙ্গবন্ধুকে খুব কাছের থেকে দেখার আমার 3-4 বার সুযোগ হয়েছে। একবার প্রেস ক্লাবে, একবার ওনার বাড়িতে 32 নম্বরের বাড়িতে, একবার ওনার এই যে পুরনো গণভবনে, এই নানান অকেশনে 3-4 বার ওনার কাছ থেকে দেখার সুযোগ। প্রেস ক্লাবে যেদিন ওনাকে আমি দেখি সেটা বোধহয় 73 সনের দিকে, তখন আমি পূর্ব দেশে চাকরি করি। তো সেখানে তখন পুরনো বিল্ডিং, লাল প্রেস ক্লাবের পুরনো লাল দালানটা বিল্ডিং, সেখানে ডক্টর কাজী মোতাহার হোসেন সব সময় যেতেন, দাবা খেলতেন বসে বসে বারান্দায় বসে। তো যেদিন বঙ্গবন্ধু গেলেন, তিনি তো প্রধানমন্ত্রীও, তখন প্রেসিডেন্ট, তখন প্রধানমন্ত্রী, হ্যাঁ। তো তিনি গেলেন এবং মোতাহার হোসেনকে দেখে উনি আমার আমার একেবারে চোখের সামনে ভাসছে। উনি পাইপ সরিয়ে, মুখের থেকে পাইপ সরিয়ে পাইপ পিছনে নিয়ে গেলেন নিজের পিছনে। মানে কিভাবে যে মোতাহার হোসেনকে উনি ইয়ে করবেন, সম্মান দেখাবেন, শ্রদ্ধা জানাবেন। আর মোতাহার হোসেনের তো এত নুরানি চেহারা, একেবারে মানে তার যে মেধা এবং মননের যে সততার, নিষ্ঠার যে তার মুখে একেবারে ছাপ উজ্জ্বল হয়ে আছে। তাহলে কই, আমি তো এমন এমন শ্রদ্ধা জ্ঞাপন তো আমাদের পরবর্তী কোনো রাষ্ট্র যারা চালান তাদের মধ্যে খুব বেশি পরিলক্ষিত হয়নি, বা আমি অন্তত দেখিনি। হয়তো করেন তারাও। এখন বঙ্গবন্ধুর মতো যিনি একটি ভূখণ্ডকে স্বাধীন করেছেন, এবং তিনি তখন এত বড় রাষ্ট্রনায়ক যে ভাবতেই আমাদের গা শিউরে উঠে। তার যে বিনয় আমি দেখেছি, সেই বিনয় তো আমাদের পরবর্তী শাসকদের মধ্যে খুব পরিলক্ষিত হয়নি বা হচ্ছে না। এই বিষয়গুলি শিল্প সাহিত্যের জন্য, শিল্প সাহিত্য রচনার জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। এইটা বোঝানোর জন্যই আমি গল্পটা বললাম। এইটার জন্যে রাষ্ট্র, সরকার এবং এই শিল্প সাহিত্য নিয়ে যারা কাজ করেন তাদের একটা যৌথ একটা প্রয়াস দরকার। এবং এটা মাঝে মাঝেই যেন এই ইন্টারঅ্যাকশনটা আমাদের মধ্যে হয়, তাহলে পরিবেশটা তৈরি হবে। যদি কোনো সমাজে কোনো সাফোকেশন থেকে থাকে, দম বন্ধ করা অবস্থা থেকে থাকে, তাহলে সেটাও কেটে যাবে। এই সব আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেগুলি দূরীভূত হবে। আপনারা বলছেন এর মধ্যে একটা ধ্রুপদী সাহিত্য তৈরির একটা পরিবেশ তৈরি হবে। ধ্রুপদী সাহিত্য তৈরি, মানে অন্তত একজন ঔপন্যাসিক যেন মনে করতে পারেন যে না, আমি যদি আমার কাজই হচ্ছে একটা ভালো লেখা তৈরি করা, তো সেটার পরিবেশ তো আছে। পৃথিবীর অনেক বড় বড় সাহিত্যকর্ম কিন্তু বা শিল্পকর্ম তৈরি হয়েছে বৈরী পরিবেশের মধ্যে, সেটাও মনে রাখতে হবে। আমি শুধু একেবারে তৈরি অবস্থায় মাখনটা, দুধটা পাবো, তারপরে ইয়ে করতে না, না, সেটাও না। আমার ছোট্ট 3 লাইনের একটি কবিতা আছে, তোমার সময় যখন, এটাই বোধ হয় শেষ প্রান্তে। এই কবিতাটি সরাসরি একেবারে যে বঙ্গবন্ধুকে নিয়ে আমি লিখেছিলাম তা নয়, কিন্তু তার একটা বড় প্রভাব ছিল এই কবিতাটির উপর। এটা আমি অনেক দিন চেষ্টা করে এই 4 পংক্তির মধ্যে এটাকে দাঁড় করাতে পেরেছি। এবং কবিতাটি শুনলেই তুমি বুঝবে যে এখানে শেখ মুজিবের প্রভাব কিভাবে ছিল, কতটা ছিল,
এই পংক্তি এগুলি শুনলেই তুমি বুঝতে পারবে। আমি সেই কবিতাটি পড়েই শেষ করি। কবিতাটির নাম রাখালের বাঁশি। কে আছেন দয়া করে আকাশকে একটু বলেন, সে সামান্য উপরে উঠুক, আমি দাঁড়াতে পারছি না। এই 4 পংক্তির একটি কবিতা। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা আছেন আজকে সময় সংলাপের সঙ্গে আলোচনা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।